नमस्कार बंधुरा कथा ओ काहिनी बाई राका चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आपनादेर भालोबासा पाচ্ছি, आपनादेर भालोबासाय मोड़ा एक राश कमेंट पाচ্ছি। सत्यि कथा बोलছি, भारी भालो लागছে, उत्साह पाচ্ছি आरो आरो एगिয়ে चलार। एभाবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর আজ যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন সেই সব নতুন বন্ধুদের বলি, বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলি আপনাদের সামনে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। তাই আপনি যদি সাহিত্য অনুরাগী হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে আপনি শুনতে পারবেন এমন কিছু ভালো লাগা গল্প যাকে অবলম্বন করে চলা যায় বহু দূর পথ। আজও আমরা আপনাদের জন্য ঠিক এমনই একটি গল্প নিয়ে এসেছি। আজ আমরা আপনাদের পাঠ করে শোনাব শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস কোয়েলের কাছে ষষ্ঠ পর্ব। গত কয়েকদিনে উপন্যাসটির প্রথম 5টি পর্ব আমরা আপনাদের পাঠ করে শুনিয়েছি। যদি এখনো আপনি না শুনে থাকেন তাহলে অবশ্যই একবার আমাদের চ্যানেল থেকে শুনে নেবেন। কিন্তু আসুন এবার তাহলে গল্পে ফেরা যাক। শুরু হচ্ছে কোয়েলের কাছে ষষ্ঠ পর্ব। टोरी बस्तीते भालो दुर्गापुजो हय। रुमान्डी थेके जंगले जंगले एक रास्ता लातेहार गिये पौंछेछे। लातेहार थेके टोरी जीपेও से पथे अत्यंत कष्ट करे जेते हय। सुमिता बौदी फिरे एसेछेन, ताई घोस्ता अष्टमी पुजोर दिन भोरबेला बौदीके निये रुमान्डीते एलेन। जशवन्तके आगेई खबर पाठिये दियेछिलेन बौदी। जशवन्तও एसे हाजिर हलो। कलकाता थेके बौदी आमार आर जशवन्तेर जोन्नो धुती और तसरेर पांजाबी बानिये एनेछेन। बोललेन, परो शिगगिर, चान करे एसे परो, आज सकाले बीराष्टमीर अंजलि दिते जाबो टोरीते, चाँदोया टोरी। जशवंत सम्बन्धे आमार काछे घोस्ता जतई बलि कपचान ना केन बौदिर काछे एकेबारे चुप। घोस्ता जेन स्त्रैण, आर शुधुमात्र सेई जन्यई नय, सुमिता बौदिर एमन एकटा व्यक्तित्व छिलो जे उनी जा करछेन ता जे खाराप कखनो होते पारे ता कारोर पक्षे मने कराई असम्भव छिलो। आमी आर जशवंत जगाई माधाई दुई भाइयेर मतो चान करे धुती पांजाबी पड़लाम। जशवंत बोल्लो, अरे यार, मैं चलना नहीं सकता धोती पहन के, आज हमारा नाक ही टूट जाएगा। बेश देखाচ্ছে কিন্তু जशवंतके, कापालिक कापालिक, रिजु अर्जुन गाछेर मतो शरीर, माथाय लाल सिঁদুরের फोटा। बौदी परिয়ে দিয়েছিলেন গতকালের ডালটনগঞ্জের পুজোর সিঁদুর। সকালে আমরা শুধুমাত্র এক কাপ চা খেলাম। বৌদির নির্জল উপবাস অঞ্জলির আগে পর্যন্ত। যশবন্ত ধুতি হাঁটুর উপরে তুলে জিপের স্টিয়ারিংয়ে বসলো। জিপ ছাড়ার আগে আমার বন্দুকটা নিয়ে পিছনের সিটে আমার ও ঘোস্তার মধ্যে রেখে দিল। বৌদি সামনে বসলেন। আমাকে যশবন্ত আগে থাকতেই বারণ করে দিয়েছিল যে ঘোস্তা বৌদিকে সেই দিনের সেই গুলির কথা যেন না বলি। ঘোস্তা যশবন্তকে বললেন, অঞ্জলি দিতে যাচ্ছ তা আবার বন্দুক কিসের? হ্যাঁ, মায়ের কাছে যাচ্ছ, তাও কি একটু শান্তসভ্য হয়ে যেতে পারো না? যশবন্ত ঘাড় ঘুরিয়ে বলল, আজ যে মহাষ্টমী ঘোস্তা, মা যে শক্তি দায়িনী, আজ বীরের দিন, মার কাছে যাচ্ছি বলেই তো বন্দুকটা নিলাম। ভারী চমৎকার অঞ্জলি দিলাম টরিতে। অন্য এক কাগজ কোম্পানির ফরেস্ট অফিসার মিহিরবাবু ওখানেই থাকেন, তার সঙ্গে আলাপ হলো। অঞ্জলির পর তার বাড়িতে চা জলখাবার না খাইয়ে ছাড়লেন না। ভারী ভালো লাগলো এই পুজোর পরিবেশ। এই পুজো অনাড়ম্বর আন্তরিকতায় পরিপূর্ণ। কলকাতার অ্যাম্প্লিফায়ারের কর্কশ চিৎকার নেই, বিকারগ্রস্ত ও ন্যাক্কারজনক কুৎসিত অঙ্গভঙ্গি নেই। এখানে মা দশভুজা নিজের মহিমায় স্মিত হাস্যে ভক্তবৃন্দের সামনে আসীন। লাতেহারে এসে কাছারির সামনে পণ্ডিতের দোকানে এক বস্ত মিষ্টি খাওয়া হলো। তারপর আবার রুমান্ডি। পথে সুমিতা বৌদি বললেন, ফিরে হয়তো দেখবে মারিয়ানা এসে গেছে, ওকে আনতে গেছে ড্রাইভার অনেকক্ষণ। বৌদি লুচি ভাজলেন, সকালের জলখাবার, সঙ্গে আলুর তরকারি ও আচার এবং প্রসাদী সন্দেশ। আলু এই রুমান্ডিতে একটি দুষ্প্রাপ্য জিনিস। আলুর তরকারি একটা অতি বড় মুখরোচক খাওয়া। এখানে বাইরে বসে গল্প করতে করতে আমরা খেলাম। রীতিমতো শীত পড়ে গেছে, কলকাতার ডিসেম্বরের চেয়েও বেশি।
সব সময় প্রায় গরম জামা পরে থাকতে হয়। রোদে বসে থাকতে ভারী আরাম। রোজ পিছনের কুয়োতলায় অন্তর্বাস করে বসে রামধানিয়াকে দিয়ে সর্বাঙ্গে কাড়ুয়া তেল মর্দন করাই। কি যে আরাম লাগে কি বলবো। প্রথম প্রথম অমন বাইরে বসে খালি গায়ে তেল মাখতে লজ্জা করত খুব। লজ্জার চেয়েও বড় কথা, সংস্কারে বাড়ত। খালি গায়ে বাইরে খোলা আকাশের নিচে ফুরফুরে হাওয়া লাগলে গায়ে সুরসুরি লাগত। রোদ পড়লে গা চিরচির করত। যশবন্তই বলে বলে এবং সব সময় আমার পিছনে লেগে লেগে খোলা জায়গায় চান করা অভ্যাস করিয়েছে। যশবন্ত ধমক দিয়ে বলেছে, তুমি কি মেয়ে মানুষ? হ্যাঁ, লোকের সামনে অথবা উদম জায়গায় গা খুলতে পারো না? যশবন্ত নিজে নির্বিকার, চওড়া পাথরের মতো বুকে এক রাশ কোকড়া চুল, সরু কোমর, দীর্ঘ গ্রীবা, মাথা ভরা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, সযত্নে বর্ধিত পাকানো গোঁফ। পা থেকে মাথা পর্যন্ত কোথাও কোনো খুঁত নেই। পুরুষের সংজ্ঞা যেন। ওর কোনো রকম সংস্কারের বালাইও নেই। তাছাড়া অমন সুপুরুষ চেহারাতে ওকে সবকিছু করাই মানায়। যশবন্ত বলেছিল কুটকুতে যাবে শিকারে। কুটকু ব্লকে চিফ কনজারভেটর বাইরের কাউকে বড় একটা শিকার টিকার করতে দেন না। যশবন্ত পারমিট বের করবে ডিসেম্বরে। তখন মারিয়ানার বন্ধু সুগত শিকারে আসবেন। তাই মারিয়ানার অনুরোধে যশবন্ত ওই সময় শিকারের বন্দোবস্ত করেছে কুটকুতে। মারিয়ানার কথা আলোচনা হচ্ছে এমন সময়ই মারিয়ানা এসে পৌঁছল। সে এসেই ফিসফিস করে শুকনো মুখে আমার কানে কানে শুধল, কোনো চিঠি পেয়েছেন আমার বইয়ের মধ্যে? আমি যেন ভালো করে জানি না, এমনি ভান করে বললাম, হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম বটে, তাতে যেন আপনারই নাম লেখা ছিল। তা থাকলে ওই বইয়ের মধ্যেই আছে যেখানে ছিল। মারিয়ানা উদ্বিগ্ন চোখে চেয়ে বলল, আছে? ওর চোখ দেখে বুঝতে পারলাম ও আমার মুখ দেখে বুঝতে চাইছে চিঠি দুটি আমি পড়েছি কিনা। আমি পাক্কা জোচ্চোরের মতো বললাম, ভয় নেই, চিঠি পড়িনি আমি। পরের চিঠি পড়ার কোনো অসভ্য কৌতূহল আমার নেই। মনে হলো বিশ্বাস করলো কথাটা। তারপর আমাদের কাছে না বসে সুমিতা বৌদির কাছে যাবার ছুতোয় আমার ঘরের টেবিল হাতড়ে চিঠি দুটি বার করলো, নিশ্চয়ই বইটার মধ্যে থেকেই। তারপর মানুষ চোখে দেখতে পেলাম ওর হাত প্যাকের মধ্যে লুকিয়ে ফেললো চিঠি দুটি। বেশ কাটলো অষ্টমীর দিনটি। হাসি, গান, হই হুল্লোড়, তাস খেলা, দাবা খেলা, কোনো খেলাই বাকি রইল না। সন্ধে নামতে না নামতেই বেশ হিম পড়তে লাগলো। রামধানিয়াকে ডেকে যশবন্ত বড় সলাই গাছের গুঁড়ি এনে বাংলোর হাতায় জ্যাকেরেন্ডা গাছের গোড়ায় আগুন ধরালো। আমরা সকলে আগুনের চারপাশে বসলাম গোল হয়ে। আমাদের পীড়াপিড়িতে মারিয়ানা গান শোনাতে রাজি হলো। কিন্তু গান শুরু করার আগেই বাংলোর গেট দিয়ে গ্রামের একটা কুকুর প্রাণপণে দৌড়ে ভিতরে ঢুকলো এবং পিছন পিছন আর একটি কুকুর তার চেয়েও জোরে ধাওয়া করে ঢুকলো এবং দুজনেই আমাদের থেকে প্রায় ৭৫ গজ দূর দিয়ে কোনাকুনিভাবে হাতাটাকে পেরিয়ে কাঁটা তারের বেড়া টপকে আবার বাংলোর বাইরে জঙ্গলে চলে গেল। যশবন্তকে দেখলাম উঠে দাঁড়িয়েছে। কুকুর দুটো অদৃশ্য হতেই বলল, সালার তো বড় সাহস। ঘোষদা শুধলেন, কোন শালার? যশবন্ত বলল, চিতাটার একেবারে ভোর সন্ধ্যাবেলায় বাংলোর সীমানায় ঢুকে কুকুর তাড়ায়। আমরা সমস্বরে বললাম, পিছনেরটা চিতা নাকি? যশবন্ত বলল, তা নয়তো কি, দৌড়ানোর ঢং দেখে বুঝতে পারলে না চিতার চাল আলাদা। চিতা আর কুকুরের উত্তেজনাপূর্ণ আলোচনা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গে গেটের কাছে দেহাতি চাদরে মাথা ঢাকা একটি মূর্তি এসে দাঁড়ালো। শরীরের গরম দেখে মনে হয় চেনা চেনা। এমন সময় চিতাটা যেমন করে কুকুরটাকে তেড়ে গিয়েছিল, প্রায় অমন করেই যশবন্ত লোকটার দিকে ধেয়ে গেল এবং তাকে ধাওয়া করতে দেখেই লোকটা ঊর্ধ্বশ্বাসে সুহাগী গ্রামের দিকে দৌড়লো। কিন্তু যশবন্ত বোসের সঙ্গে দৌড়ে পারে এমন লোক তো এই তল্লাটে বেশি নেই। একটু গিয়েই যশবন্ত মোড়ের মাথায় লোকটাকে ধরে ফেলল। তারপর চাদর মোড়া অবস্থায় তাকে রাস্তার ধুলোয় ফেলে লাথি, কিল, চর, ঘুষি মারতে লাগলো। লোকটির আর্ত স্বর শরতের রাতে বন পাহাড় মথিত করে তুলল। গলার স্বর শুনে মনে হলো ওই টাবরের ছেলে আসোয়া। কিন্তু হঠাৎ যশবন্ত তাকে এমন করে মারছে কেন? আমি দৌড়ে গেলাম,
কিন্তু ফলে দু একটা ঘুষি খেলাম মাত্র, তাকে থামাই এমন আমার সাধ্য কি? এমন সময় সুমিতা বৌদি এসে যশবন্তকে প্রায় আক্ষরিকভাবে জড়িয়ে ধরলেন এবং সেই ফাঁকে আশোয়া মাটি থেকে উঠে চাদরটা কুড়িয়ে নিয়ে অলিম্পিক স্প্রিন্টারের গতিতে সোহাগী বস্তির দিকে পালালো। সুমিতা বৌদি বললেন, লোকটাকে অমন করে মারছিলে কেন? যশবন্তকে খুব উত্তেজিত দেখালো। ও বলল, বলবো না, কারণ ছিল বলেই মারছিলাম। আমাকে কিছু না বললেও বুঝলাম সেদিনের সেই গুলি ঘটিত ব্যাপারে ওর কোনো না কোনো হাত ছিল। ও হয়তো জগদীশ পাণ্ডের ইনফরমার। রাতে জুম্মান পোলাও রেঁধেছিল, পোলাও এবং পাঁঠার মাংসের লাব্বা, সঙ্গে তক্কর। রায়তা বানিয়েছিলেন বৌদি। জুম্মান সত্যি অনেক পদ রাঁধতে জানে। খাসির যে কত রকম পদ রাঁধে তার ইয়ত্তা নেই। চাপ, চৌরি, লাব্বা, পায়া, কোরমা, কাবাব, কলিজা, কাবুরা, শরীরের বিভিন্ন অংশ দিয়ে বিভিন্ন রান্না। এই খাওয়ার ব্যাপারে স্থানীয় লোকেদের মধ্যে নানা রকম সংস্কার আছে। আমার বন্দুক কেনার পরে পরেই একটি বুড়ো ট্রাক ড্রাইভার, যার সঙ্গে আমার বেশ জানাশোনা ছিল, সে এসে একদিন আমাকে বলল, হুজুর आप कभी भाल मारने से उसका कबूरा मुझे दीजिएगा, गुस्ताखी माफ कीजिएगा হুজুর। অর্থাৎ আমি যদি কখনো ভাল্লুক মারি তাহলে ভাল্লুকের শরীরের এক বিশেষ অংশ যেন তাকে দিই। এ কেমন বেয়াদবি আবদার! আবদার শুনে বুঝলাম না রাগ করব কি করব না। জুম্মান দেখি মুখ নিচু করে আছে। আমার মনে হলো ও হাসি চাপার চেষ্টা করছে। আমার সামনে হেসে ফেললে বেয়াদবি হবে মনে করে আপ্রাণ হাসি চাপার চেষ্টা করছে। লোকটা চলে যেতে আমি জুম্মানকে ডেকে শুধালাম, লোকটা এমন অনুরোধ কেন করলো জুম্মান? ভাল্লুকের কাবুরা কি কোনো ওষুধে লাগে? জুম্মান মাথা নিচু করেই বলল, না হুজুর, ভাল্লুকের কাবুরা খেলে কমজোরি মানুষও একদম মস্ত হয়। এই ড্রাইভারের বয়স 70, কিন্তু 6 মাস হলো তৃতীয় পক্ষের বউ এনেছে। বউয়ের বয়স 25। সেদিন মনস্থ করেছিলাম একটা নিদারুণ পরোপকার করার জন্যও আমার অন্তত একটি ভাল্লুক মারা দরকার। আমরা খেতে বসলাম। এখনো ফায়ার প্লেসে আগুন লাগে না। সুমিতা বৌদি বলছিলেন নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ অবধি ফায়ার প্লেসে আগুন জ্বালাতে হবে, নইলে শীতে অত্যন্ত কষ্ট পেতে হবে। যশবন্ত বলল, তোমাদের নিরেট মাথা বলে সারা ঘর গরম করার জন্য মন মন কাঠ পোড়াও, তার চেয়ে আমার মতো 2 আউন্স তরল জিনিস পেটে ঢালো, সারা রাত পেটের মধ্যে ফায়ার প্লেস নিয়ে বেড়াও। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, হুইস্কি পানি পেটে আছে, শীত করবে কি? হ্যাঁ। সুমিতা বৌদি ওকে বড় বড় চোখ করে ধমকে বললেন, তোমাকে কতদিন বলেছি যে তুমি আমাদের সামনে তোমার মদ খাওয়া নিয়ে বাহাদুরি করবে না নির্লজ্জের মতো, আবার তুমি অমন করছো? সুমিতা বৌদির বকুনি খেয়ে যশবন্ত যেন হঠাৎ নিভে গেল। রাতে খাওয়া দাওয়ার পর আমার ঘরে সুমিতা বৌদি আর মারিয়ানা শুলেন, আর আমার ঘরের পাশের ঘরে 3টি পাশাপাশি ফেলা নেয়ারের চৌপায়াতে আমি, যশবন্ত আর ঘোষদা। শুয়ে শুয়ে বাবুর্চিখানার প্যান্ট্রিতে জুম্মানের কাঁচের বাসন ধোয়ার আওয়াজ পাচ্ছিলাম। রামধানিয়া রোজকার মতো কেরোসিনের কুপি জ্বালিয়ে দড়ির চৌপায়ে বসে তুলসী দাস পড়ছে গুনগুন করে, সকল পদার্থ হ্যায় জগ মাহি, কর্মহীন নর পাবত নাহি। এইসব শব্দ, এইসব ঘুমপাড়ানি সুর আমার মুখস্থ হয়ে গেছে। মাঝে মাঝে চিতাবাঘ, কোটরা কি চিতল হরিণের ডাক শুনে সোহাগী বস্তির কুকুরগুলো কেউ কেউ করে ডেকে উঠছে। এই পর্যন্ত রাতে কোনো বড় বাঘের ডাক শুনিনি, তবে লোকে বলে নভেম্বর ও মে মাসে বাঘেদের মিলনকালে এখানে সে ডাক নাকি প্রায়ই শোনা যায়। পাশের ঘর থেকে সুমিতা বৌদি ও মারিয়ানার ফিসফিস করে মেয়েলি গল্পের গুঞ্জরণ শুনতে পাচ্ছি। পাশ ফেরার শব্দ, চুরির রিন রিন। বাংলোর হাতায় শুকনো পাতার উপর গাছের পাতা থেকে টুপটুপিয়ে শিশির পড়ছে তার শব্দ পেলাম। কখন যে চেতন থেকে অবচেতন এবং সেখান থেকে সুপ্ত চেতন হয়েছি জানি না। সে রাতে পোলাও মাংস বোধহয় বেশি খাওয়া হয়েছিল। হঠাৎ ঘুম ভেঙে কেমন দমবন্ধ লাগছে। বুক থেকে কম্বলটা সরালাম, চোখটা মেললাম, চেয়ে দেখি আমার ঘরের দরজাটা খোলা।
যশবন্ত বাইরের বারান্দায় কম্বল মুড়ি দিয়ে ঠান্ডার মধ্যে ইজি চেয়ারে বসে আছে একা একা। ওরও নিশ্চয়ই শারীরিক অস্বস্তি হচ্ছে কোনো। সদ্য ঘুম ভাঙা শরীরে এমন একটা আমেজ থাকে যে ওর সঙ্গে কথা বলে সেই আমেজটা নষ্ট করতে মন চাইছে না। শুয়ে শুয়ে বাইরের তারা ভরা আকাশ দেখতে পাচ্ছি। রাত কত জানি না। অষ্টমীর চাঁদ উঠেছে এক ফালি। পাণ্ডুর শিশির ভেজা জ্যোৎস্নায় বারান্দাটা ভিজেই রয়েছে। একটা খাপু পাখি ডাকছে সুহাগী নদীর দিক থেকে, খাপু 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 খাপু। আর ঝিঝির এক টানা গান। দেখলাম যশবন্ত কম্বলের পাটটা খুলে ভালো করে জড়ালো কম্বলটাকে। যে ঘরে মেয়েরা শুয়েছিলেন, হঠাৎ সে ঘরের বাইরের দিকে দরজা খোলার একটা আওয়াজ পেলাম খুট করে। দুটি ঘরের মাঝে যে দরজা, সেটি বৌদিরা শোবার সময় ভিতর থেকে বন্ধ করেই দিয়েছিলেন। ঘোস্তার নাক এখন বেশ জোরে ডাকছে, ফর ফস ফর ফর। সুমিতা বৌদির ভারী চাপা গলা শুনতে পেলাম, এই তুমি এই ঠান্ডায় এখানে বসে আছো যে? যশবন্ত জবাব না দিয়ে বলল, এই তো রাতে বাইরে বেরোলেন যে আপনি একা, হ্যাঁ, ভয় করলো না? আমার ভয় করে না, তাছাড়া তোমার কাছে থাকলে তো ভয় করেই না। যশবন্ত বলল, বসুন, শুধু চাদর নিয়ে বাইরে এসেছেন, যান কম্বলটা নিয়ে আসুন। আমার ঠান্ডা লাগবে না, তোমার কম্বল থেকে আমাকে একটু ভাগ দাও না, দেবে? কিছুক্ষণ চুপ করে থেকে যশবন্ত ঘুরে বসে বলল, আচ্ছা, আপনার কথা আমি সব সময় শুনি, আপনি আমার কোনো কথা কোনো সময় শোনেন না কেন বলতে পারেন? সুমিতা বৌদি যশবন্তের পাশের চেয়ারটায় বসলেন, কম্বলের কোণাটা নিয়ে গায়ে দিলেন, তারপর বললেন, তাই বুঝি? শুনি না বুঝি? কখনোই শুনি না। তাহলে তুমি আমার কথা শোনো কেন? আমি তো তোমাকে আমার কথা শুনতেই হবে এমন কথা বলিনি। যশবন্ত আবার অনেকক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আপনাকে ভালোবাসি বলে শুনি। আমাকে কেন ভালোবাসো? জানি না। আমার কাছে তুমি কি চাও? যশবন্ত বলল, জানি না। সুমিতা বৌদি বললেন, তুমি জানো না, কিন্তু আমি জানি। চাইলেই তো সবকিছু পাওয়া যায় না যশবন্ত। আমিও কি মনে মনে কিছু চাই না কারোর কাছে? আমি জানি আর ভগবানই জানেন। আমরা মেয়েরা আমাদের সব চাওয়া চোখের তারায় বয়ে বেড়াতে পারি, কিন্তু হয়তো ছেলেরা তা পারে না। তোমার মতো ছেলে তো পারেই না। আমি সব বুঝি, সবই বুঝি যশবন্ত, কিন্তু কি করব বলো? ভগবানকে সব সময় বলি, ভগবান আমাকে জোর দাও, আমি যেন কারোর কাছে ভিখারিনীর মতো কিছু চেয়ে না বসি। থামুন তো, ভৎসনার গলায় যশবন্ত বলল, আমার সামনে আপনাদের ভগবানের কথা বলবেন না। সালাকে একদিন দেখতে পেলে রাইফেলের তাক কাকে বলে দেখাতাম, সালাকে হার্ড নোজ বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিতাম। মেয়ে মাত্রেই ন্যাকা, আপনিও নিজেদের ঘুঘু পাখির মতো কলজে, নিজেরা পয়লা নম্বরই স্বার্থপর। আপনাদের পক্ষে নিজেদের খুশি মতো ভগবানের নামে সব কিছু চালানো সম্ভব। এই আমি আপনার বুকে হাত রাখছি। বলুন তো, বলুন এবারে, আপনার বুকের মধ্যে আপনি কি শুনছেন? রক্ত ছলাৎ ছলাৎ করছে কিনা বলুন। এর মধ্যে ভগবান সালার কি করার আছে আমি জানি না। আপনার ভারী ভণ্ড, মিথ্যুক আপনারা। একটা মেয়ের চেয়ে একটা মাদি চিতা বাঘকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি। তুমি একটা আস্ত পাগল। না, আমি পাগল নই। তবে তুমি কি? জানি না। এরকম করো কেন? আমার বুঝি কষ্ট হয় না? হয় না, আপনার কিছুই হয় না। আপনি ভারী অদ্ভুত। বেশ, তাহলে তাই। আমার প্রতি অবিচার করো না যশবন্ত। ঠিক আছে। তারপর আবার অনেকক্ষণ চুপ করে থাকলো দুজনে। দুর্গুম দুর্গুম করে একটা পেঁচা ডাকতে ডাকতে উড়ে গেল অন্ধকার থেকে আরো অন্ধকারে। হঠাৎ সুমিতা বৌদি যশবন্তের মাথার এক রাশ চুল হাত দিয়ে এলোমেলো করে দিয়ে ওর গালের সঙ্গে গাল ছুঁয়ে বসে রইলেন। আমার সেই সায়ন্ধকারেও মনে হলো যশবন্তের সারা শরীরে যেন একটা শিহরণ খেলে যেতে লাগলো। যশবন্ত বৌদির হাত দুখানি এক টানে নিয়ে নিজের হাতে মুঠি করে ধরল, তারপর হাতের তেলো দুটি ওর ঠোঁটে কয়েকবার ঘষল।
অনেকক্ষণ নিজের হাতে সুমিতা বৌদির হাত দুটি ধরে রাখল যশবন্ত। মনে হলো আর কখনো ছাড়বে না। কেউ কোনো কথা বলল না। হঠাৎ সুমিতা বৌদি বললেন, এই তুমি কাঁদছ? এই বোকা, তুমি তুমি কাঁদছ? ছি ছি ছি, কি বোকা তুমি, তুমি কাঁদছ? এই বলতে বলতে বৌদির গলার স্বর কান্নায় বুঝে এলো। বৌদি যশবন্তের মুঠো থেকে হাত দুখানি ছাড়িয়ে এবার যশবন্তের মুখটি দু হাতে ধরলেন। তুমি খুব ভালো যশবন্ত, তুমি তুমি খুব ভালো। তারপর অনেকক্ষণ দুজনে চুপচাপ বসে রইল। বৌদি বললেন, আমি কি করব যশবন্ত, আমি যে পারি না। তারপর আরো অনেকক্ষণ চুপচাপ। অনেকক্ষণ পর বৌদি বললেন, কি করব বলো, লোকটার জন্য মায়া হয়। তারপর প্রায় জোর করে বৌদি যশবন্তকে ঘরে ঠেলে পাঠালেন এবং নিজে গিয়ে দুয়ার দিলেন। যশবন্ত এসে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। পাছে আমি জেগে আছি ও জানতে পায়, তাই তাড়াতাড়ি চোখ বুজে ফেললাম। যশবন্তের মতো ছেলেও কাঁদে, এবং এমনভাবে কাঁদে ভাবা যায় না। এখানে আসার পর কত কি শিখলাম, দেখলাম। আমার জীবন কোনো দিন বৈচিত্র্যময় ছিল না। সাহিত্যে অনেক নায়ক নায়িকার দেখা পেয়েছি, পড়েছি, কিন্তু আগে কখনো বুঝতে পারিনি যে নায়ক নায়িকারা দূরের কি কল্পনার লোক নয়, তারা সকলেই আমাদের চেনা লোক, যাদের আমরা চোখ দিয়ে পরশ করি, হাত দিয়ে ছুঁই, প্রতিনিয়ত যাদের অস্তিত্ব আমরা অনুভব করি, যারা আমাদের নিজের নিজস্ব জগতের মধ্যেই বাস করে। শক্তিমান লেখকরা এই নিত্যকার দৈনন্দিনতার ডালি থেকেই জাদুকরের মতো তাদেরই কত অন্যভাবে আমাদের কাছে উপস্থিত করেন। প্রত্যেক ঔপন্যাসিকে নিশ্চয়ই ঐশী ক্ষমতার অধিকারী। রাঙ্কার রামরিত সিং এর মাটির দেওয়াল, খাপড়ার চালের ভান্ডার থেকে চতুর্দিকের উপত্যকাটা চোখে পড়ে। একটি নদী পাহাড়টাকে জড়িয়ে জড়িয়ে ঘুঙুর পায়ে নেচে চলেছে। খ্যামটার সুর বাজছে যেন পায়ে পায়ে। বল গোলাপ মোরে বল, তুই ফুটবি সখী কবে, বল গোলাপ মোরে বল। আমরা যেদিন এখানে এসে পৌঁছলাম তার আগের দিনই বাঘে মরি করেছে পাহাড়ের নিচে নদীর পাশে। এক ওরাও চাষার ফুটফুটে দুধ সাদা দুধের গাই মেরে দিয়েছে বাঘে। আমরা পৌঁছেছিলাম সকাল 9টা নাগাদ। পৌঁছানো মাত্র একবার মরিটা দেখতে গেলাম। ভান্ডার থেকে প্রায় 15 মিনিটের পাকদণ্ডী পথ। ঝর্ণাটার কাছেই কতগুলো পুটুস ছোপের আড়ালে গরুটা পড়ে রয়েছে কাত হয়ে। দুধের বাট দুটো খেয়ে নিয়েছে, আর পিছনের নরম অংশ। গলার কাছে দুটো পরিষ্কার ফুটো। মনে হলো কেউ যেন ড্রিলিং মেশিন দিয়ে ড্রিল করেছে। গরুটাকে ধরেছিল এখান থেকে কম করে 400 গজ দূরে, বিকেলে যখন চড়ে বেড়াচ্ছিল। সেখান থেকে এত দূর টেনে এনেছে। কোথাও ছেঁচড়ানো দাগ আছে, কোথাও নেই। যশবন্ত চতুর্দিক নিরীক্ষণ করলো ভালো করে। কুলকুল করে ঝর্ণাটাতে এক চিলতে জল বয়ে চলেছে। এই রোদে ভরা আকাশের নিচে দাঁড়িয়েও জায়গাটায় বেশ শীত করছে। গরুটার কাছাকাছি বড় গাছ যা আছে তাতে নিচের দিকে মোটেই মাচা পাতবার উপযুক্ত ডাল নেই। যেখানে ডাল আছে তা অনেক উঁচু। যশবন্ত আমাকে বলল, তোমার অত উঁচু থেকে গুলি করতে অসুবিধা হবে, তার চেয়ে মাটিতে বসবো। মাটিতে বসে জানোয়ার দেখতে অনেক সুবিধা, গুলি করতেও সুবিধা। আমি বললাম, তা তো সুবিধা, কিন্তু প্রাণটা পেরিয়ে যাবারও তো খুব সুবিধা কিনা। যশবন্ত বলল, প্রাণ বেরোনো অত সোজা নাকি? আমি বললাম, তোমার জগদীশ ভাইয়ের গুলির হাত থেকে বেঁচেছি বলে কি বাঘের হাত থেকেও বাঁচবো? যশবন্ত বলল, এখানে কথা বলো না, বাঘ তো বেশি দূরে যায়নি, ধারে কাছে আছে, ঘুমোচ্ছে। বেশি চেঁচামেচি শুনে বিরক্ত হতে পারে। গাছের নিচে ভিজে স্যাঁতসেঁতে মাটিতে বাঘের পায়ের দাগ দেখলাম। আমারও হুইটলি সাহেবের বন্ধুর মতো মাই গড, হি ইজ দ্য ড্যাডি অফ অল গ্র্যান্ড ড্যাডিজ বলতে ইচ্ছে করল। বাঘের পায়ের ছাপ দেখলেই মাখনবাবুর বুকের ভিতরটা কেমন করে। নিরীক্ষণ করে বোঝা গেল যে বাঘ নদী পেরোয়নি, নদীর যেদিকে গরু আছে সেই দিকেই ফিরে গেছে। অতএব ধরে নেওয়া যেতে পারে যে বাঘ যে পথে গেছে সেই পথেই ফিরে আসবে।
বেশ বুদ্ধি করে নদীর পাশে যশবন্ত একটা গর্ত খুঁড়ল। সেই ওরাও চাষা আর নিজে মিলে আমাকে একটা ছুরি দিয়ে বলল বেশ দূর থেকে কয়েকটা করঞ্জের ঝাঁকড়া ডাল কেটে আনতে। বলল, বন্দুক নিয়ে যাও, বাঘ কোথায় যে শুয়ে আছে তা কে জানে, ডাল কাটতে গিয়ে বাঘের নাকে আবার কোপ বসিও না। করঞ্জের ডাল কেন কাটতে বলল বুঝলাম। মরির চারপাশে করঞ্জের বন। 10-15 মিনিট বাদে ডাল কেটে ফিরে এসে দেখি নদীর খাড়া পাড়ে যেখানে এক রাশ করঞ্জের ডাল আছে ঠিক তার পাশেই যশবন্ত গর্তটা সম্পূর্ণ করেছে। আমি পৌঁছাতে গর্তের সামনে যেখানে করঞ্জের গাছগুলো ছিল তার সঙ্গে মিলিয়ে আমার কেটে আনা ডালগুলো বসিয়ে দিল বালিতে। গরুটার কাছ থেকে এবং গরুটা যেদিকে আছে সেদিক থেকে করঞ্জের ঝোপের আড়ালে গর্ততে বসে থাকলে বাঘ আমাদের মোটেই দেখতে পাবে না, অবশ্য যদি আমরা নড়াচড়া বা শব্দ না করি। মাটিতে বসে থাকবো আর অত বড় রয়্যাল টাইগার এসে আমাদের থেকে 10-15 হাত দূরে গরুর হাড় কড়মড়িয়ে খাবে, এই দৃশ্য যে কতখানি ভয়াবহ তা জানি না, তবে এ দৃশ্যের কল্পনাও কম ভয়াবহ নয়। তাছাড়া আমাদের পিছনে তো উদম টাড়, মাত্র 20 হাত দূরে চওড়া বালিময় নদী, তাতে এক চিলতে জল চলেছে মাত্র। বাঘ যে পিছন দিয়ে আসবে না এমন গ্যারান্টি যশবন্ত দিচ্ছে কি করে জানি না। অবশ্য বাঘের পায়ের দাগ দেখে যশবন্ত যা সাব্যস্ত করেছে সেটাই সম্ভাব্য ও ঠিক বলে মনে হলো। বিকেল 4:30 নাগাদ এনামেল করা মগে 1 কাপ করে গরম চা কৃপণের মতো রয়ে শোয়ে খেয়ে ভালো করে গরম জামা কাপড় পরে এবং 2টি দেহাতি কম্বল এবং একটি ছোট নারকেল তরির চারপাই নিয়ে আমরা গিয়ে পৌঁছলাম সেই মরির কাছে। সূর্যের তেজ কমে গেছে, বেলা পড়ে এসেছে। চৌপায়াটা নদীর বালুরেখার পাড় ঘেঁষে পেতে তার উপর কম্বল 2টি বিছিয়ে আমরা বসলাম। রামরিচবাবুর চাকর এসেছিল সঙ্গে, তাকে বললাম, দেখো তো বাবা, ওপাশ থেকে আমাদের মাথা দেখা যাচ্ছে কিনা। সে অনেকক্ষণ নিরীক্ষণ, পর্যবেক্ষণ ইত্যাদি করে বলল, কুছ না দিখতা হো বাবু, একদম ঠিক কি হ্যায়। তারপর সে আর তার সঙ্গী দুজনে জোরে কথা বলতে বলতে চলে গেল বস্তির দিকে। বেশ শীত, রোদের তেজটা যত কমে আসছে তত মনে হচ্ছে কার অদৃশ্য হিমেল 2খানা হাত কাঁধের দুপাশে যেন চেপে বসছে। তাছাড়া নদীতে বসেছি, ঠান্ডা যেন আরো বেশি বলে মনে হচ্ছে। কাছে জঙ্গলের মধ্যে কোথাও কোথাও কোনো ফাঁকা মাঠ আছে, তাতে যেন পাখিদের মেলা বসেছে। তিতির আর বটেরের ডাকে সারা বন সরগরম, বনমোরগ ডাকছে থেকে থেকে। ময়ূরের কেয়া কেয়া রব চতুর্দিকের গোধূলি বেলার নিস্তরঙ্গতাকে ভেঙে খান খান করে দিচ্ছে। আমাদের সামনের গাছে একটা সুন্দর বড় নীল আর খয়েরি মেশা কাঠঠোকরা এসে বসল। বসে কাঠ ঠুকতে লাগলো ঠকাঠক ঠকাঠক করে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো, কোজাগরি একাদশীর চাঁদ উঠতে লাগলো। গরুটার পা শক্ত দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল যাতে বাঘ এসে টেনে এদিক ওদিক নিয়ে না যায়, তাহলে আমাদের সামনে বসবার জায়গা থেকে সম্পূর্ণ দৃষ্টির বাইরে চলে যাবে। সাদা গরুটা পরিষ্কার দেখা যাচ্ছে, এখনো পশ্চিম আকাশে বেগুনি গোলাপিতে মেশা একটা আভা আছে, তবে জঙ্গলে, পাহাড়ের পাদদেশে এবং কোলে কাখে অন্ধকার নেমে এসেছে। আমরা উৎসুক হয়ে গরুর মোড়ের দিকে চেয়ে বসে আছি, উৎকর্ণ হয়ে আওয়াজ শোনার চেষ্টা করছি। বড় জোর মিনিট 15 হলো চাঁদ উঠেছে। এমন সময় হঠাৎ একেবারে আমাদের সোজাসুজি পিছনে একটা নুড়ি গড়িয়ে নদীতে পড়ার শব্দ হলো। যশবন্ত ছিলা ভাঙা ধনুকের মতো মুহূর্তে রাইফেলটা কাঁধে ঠেকিয়ে উল্টো দিকে ঘুরে বসলো এবং প্রায় সঙ্গে সঙ্গে নদীর ওপারে জঙ্গলের মধ্যে থেকে 2 বার হাউ হাউ করে একটা চাপা গুরুগম্ভীর বিরক্তিসূচক আওয়াজ হলো। যশবন্ত আমাকে ফিসফিসিয়ে বলল, টর্চটা নিয়ে আমার সঙ্গে এসো, হ্যাঁ আমার ডান কাঁধের উপর দিয়ে ব্যারেলের উপর আলো দেবে। আমার বন্দুকটা কাঁধে ঝুলিয়ে তাড়াতাড়ি জল পেরিয়ে পৌঁছলাম যশবন্তের সঙ্গে। 5 ব্যাটারির টর্চের আলো জঙ্গলময় আলোর বন্যা বইয়ে দিল। সেই আলোর কেন্দ্রে দেখলাম বিরাট ফিকে হলদে রঙা বাঘ আমাদের দিকে পিছন ফিরে হেলতে দুলতে চলেছে। পেটটা প্রায় মাটিতে গিয়ে ঠেকেছে। আলোটা গায়ে পড়তেই ভেবেছিলাম দৌড়ে পালিয়ে যাবে ভয়ে, অথবা উল্টে আমাদের আক্রমণ করবে,
কিন্তু মনে হলো কাউকে ভয় করা বাঘের কুষ্ঠিতে লেখা নেই, বড় জোর এড়িয়ে চলতে চায়, ভাবটা লিভ অ্যান্ড লেট অ্যালোন। 4 কদম গিয়েই বাঘ দাঁড়িয়ে পড়ে মাথাটা নিরুৎবেগে ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। একটা প্রকাণ্ড মুখ, হলদে সাদায় মেশানো, কপালের কাছটা সাদা, ইয়া বড় বড় খানদানি গোঁফ। একবার মুখ তুলে তাকালেই বুকের রক্ত হিম হয়ে যাবার জোগাড়। আমি টর্চটা ধরে রইলাম এবং যশবন্ত মুহূর্তের মধ্যে আমার উত্তোলিত ডান হাতের নিচে থমকে দাঁড়িয়ে পড়েই ওর 454 100 ব্যারেল দিয়ে গুলি করল। কি বলবো, বাঘটা ওখানেই মুখ থুবড়ে পড়ে গেল। সমস্ত শরীরটা কিছুক্ষণ থরথর করে কাঁপল, তারপর স্থির হয়ে গেল। যশবন্ত বলল, ভেবেছিলাম তোমাকে দিয়ে একটা শিকার করাবো, তার হলো না। বেটা আমাদের একদম বুদ্ধ বানিয়ে দিল। নদী টপকে একেবারে পিছন দিয়ে আসছিল। এ যদি মানুষ খেকো বাঘ হতো তাহলে আর দেখতে হতো না। আমি বললাম, বাঘ কোনো ঝুটঝামেলা না করে মরল কেন? তবে যে লোকে বাঘকে এত ভয় পায়। যশবন্ত বলল, গুলি করার আগে পর্যন্ত বাঘের মতো ডোন্ট কেয়ার, আয়না দেখি কুছ পরোয়া নেই গোছের জানোয়ার দুটি নেই। মানুষকে বাঘ এড়িয়ে চলতে চায় এই পর্যন্তই, কিন্তু কখনো মানুষকে ভয় করে না। ফলে বুক ফুলিয়ে রাজার মতো আস্তে আস্তে হেলে দুলে চলে, থমকে দাঁড়ায়, মুখ ঘুরিয়ে তাকায়। তাই মাথা ঠান্ডা করে মারতে পারলে বাঘ মারা সব শিকারের চেয়ে সোজা। আর এই যদি চিতা হতো তাহলে দেখতে আলো ফেলার সঙ্গে সঙ্গে কেমন লেজ তুলে দৌড়ায়। বাঘ তো ভাবতেই পারে না যে তার সঙ্গে ইয়ারকি মারনেওয়ালা কোনো জীব আছে দুনিয়ায়। সে কারণে আলো ফেলতেই আমাদের ধৃষ্টতা দেখে বাঘ অবাক হয়ে তাকিয়েছিল। সফট নোজ গুলিটা কাঁধে ঢুকে ঘাড় ভেদ করে বেরিয়ে গেছে। কাছে চলো, তখন দেখাবো। তা না হয়ে যদি গুলি কোনো জায়গায় লাগতো তাহলে দেখতে বাঘ কি জিনিস, আর মানুষ বাঘকে ভয় পায় কেন। ভয় পাওয়ার মতো জানোয়ার সে তো বটেই। আরো কিছুদিন জঙ্গলে থাকো, বাঘ যে কি জিনিস তা জানবার দুর্ভাগ্য নিশ্চয়ই হবে। প্রতিবারই কপি বুক শিকারের মতো বাঘ পাকা আমের মতো ধপ করে পড়ে গিয়ে আমাদের যে কৃতার্থ করে না তা তুমি বুঝতে পারবে। কতগুলো পাথর ছুঁড়ে আমরা বাঘটার কাছে গেলাম। গুলি করেছিল যশবন্ত প্রায় 30 গজ দূর থেকে। বাঘের মতো বাঘ বটে, বনের রাজা বলে যাকে। বেচারির গরু খাওয়া হলো না। পরে আমরা মেপেছিলাম 9 ফুট 11 ইঞ্চি বিটুইন দ্য পাগস। বিটুইন দ্য পাগস মানে বাঘকে লম্বা করে লেজ সমেত একটি সমান্তরাল রেখায় শুইয়ে নাকের কাছে এবং লেজের কাছে দুটি খোঁটা পুঁতে সেই খোঁটা দুটির দূরত্ব যত হয় তত। গুলির শব্দ শুনেই রামরিচবাবু নিজেই লোকজন নিয়ে এসেছিলেন। তা না করলেও পারতেন, কারণ গুলিটা ছোড়ার কথা ছিল আমার, এবং আমি গুলি ছুড়লে গুলি ঘাড়ে না লেগে লেজেও লাগতে পারত, এবং সেই অবস্থায় অতজন নিরস্ত্র লোকজন নিয়ে সেই জঙ্গলে ঢোকাটা নিতান্ত নির্বুদ্ধির কাজ হতো। পরদিন দুপুরে ফলাও করে মুরগি তিতিরের কাবাব, বাজরার রুটি এবং হরিণের আচার দিয়ে খাওয়া সেরে কোষে দিবানিদ্রা লাগালাম। রাতে ভালো ঘুম হয়নি। বাঘের চামড়া ছাড়াতে ছাড়াতে প্রায় রাত 1:30 হয়ে গিয়েছিল। তারপর সকালে অনেক হাঁটাহাঁটি হয়েছে। সারা দুপুর ঘুমিয়ে ক্লান্ত শরীরকে মেরামত করে বিকেলে রামরিচবাবুর ভান্ডারের সামনের উঠোনের আম গাছের নিচে বসে ভয়সা দুধে ফোটানো দারুচিনি এলাচ দেওয়া চা খেলাম রসিয়ে রসিয়ে। বেলাও পড়ে এলো। এবার আমরা রওনা হব রুমান্ডির দিকে। বাঘের চামড়াটা জিপের পিছনে রাখা হয়েছে। ভাঁজ করা চামড়াটাতে সিটটা প্রায় ভরে গেছে। নুন লাগানো হয়েছে পুরো চামড়াটাতে। নুনের গন্ধ, রক্তের গন্ধ, বাঘের লোমের গন্ধ সব মিলিয়ে কেমন যেন একটা বদ গন্ধ বেরোচ্ছে। রুমান্ডিতে ফিরে গিয়ে চামড়ার যত্ন আত্তি করা হবে। আপাতত এই অবস্থাতেই রাখা আছে। যশবন্ত বলেছে এ চামড়াটা কলকাতায় কাঠ বার্সন অ্যান্ড হারবারে পাঠাবে ট্যান করাতে। যাত্রাকাল সমুপস্থিত। এমন সময় জিপে মোবিল ঢালতে গিয়ে দেখা গেল মোবিলের টিম শুদ্ধ গায়েব। এই অজ গায়ে গভীর জঙ্গলের মধ্যে ওরাও গঞ্জুরা কেরোসিন তেলই কিনতে পারে না। তাদের সে পয়সাও জোটে না। তাই চকচকে টিন ভর্তি মোবিল তেল কে চুরি করে নিয়েছে কে জানে। কারুয়া তেল ভেবেও চুরি করতে পারে। অথচ মোবিল গাড়িতে নেই বলতে গেলে।
চড়াই উতরাইয়ে পাহাড়ি রাস্তায় শৈতুব খাট হয়ে রুমান্ডি পৌঁছতে হবে। এ রাস্তায় মোবিল না থাকলে ইঞ্জিন জ্বলে যাওয়া বিচিত্র নয়। রামরিচবাবু খুবই লজ্জিত হলেন। বললেন, এখন কাকে ধরি বলুন তো? ছিছি, আপনারা সব মেহমান লোক, আর আমার কাছে এসে আপনাদের এমন হেনস্থা। রাগারাগি করতে আরম্ভ করলেন তিনি। সামনে যাকে পান তাকেই গালাগালি করেন। এমন সময় যশবন্ত তাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল যে রাগারাগি করলে কাজ হবে না। কি করলে যে কাজ হবে তা আর বলল না। রামরিচবাবুকে ডেকে নিয়ে ঘরের মধ্যে গিয়ে কি সব ফিসফিস করতে লাগলো ও। আমি ভান্ডারে বিছানো চৌপাইয়ে আলোয়ান মুড়ে বসে চাঁদ ওঠা দেখতে লাগলাম। আর কিছুদিন বাদেই লক্ষ্মী পূর্ণিমা। নিষ্কলঙ্ক শরৎকালে বন পাহাড়ে চাঁদের সে রূপ বর্ণনা করার মতন ভাষা আমার নেই। হঠাৎ রামরিচবাবু ঘর থেকে বেরিয়ে এসে তারস্বরে চেঁচিয়ে চেঁচিয়ে ডালটনগঞ্জি একরা কেকরা ভাষায় বলতে লাগলেন যে যশবন্তবাবু তন্ত্রমন্ত্র জানেন। তিনি ওই বাইরের ঘরে পূজায় বসেছেন। কে মোবিলের টিন নিয়েছে তা তিনি 1 ঘন্টার মধ্যে জেনে ফেলবেন, এবং তার আর নিস্তার নেই, তার সর্বনাশ হয়ে যাবে। কিন্তু যে নিয়েছে সে যদি চুপি চুপি 3টি গোয়াল ঘরের খড়ের গাদায় রেখে আসে, তবে যশবন্তবাবু তার নাম কাউকে বলবেন না এবং তাকে ক্ষমাও করে দেবেন। যশবন্ত কালী ভক্ত জানতাম, কিন্তু সে যে তন্ত্রমন্ত্র জানে তা আমার জানা ছিল না। সেই চুরুলিয়া বস্তির লোকেদের প্রথমে সেই সাংঘাতিক খবরে বিশেষ প্রত্যয় হলো বলে মনে হলো না, এবং আমারও হলো না। কিন্তু দেখলাম যে ঘরে যশবন্ত ধ্যানে বসেছে সেই ঘরে 2-1 করে লোক উকি মারতে লাগলো একে একে। এমনি করে ক্রমশ ভিড় বাড়তে লাগলো। ভান্ডারের চারপাশে গুজগুজ ফুসফুস শুরু হলো। এত লোককে এমন করতে দেখে আমারও কিঞ্চিত শখ হলো যে যশবন্ত কি প্রকার ধ্যান করছে তা একবার গিয়ে দেখে আসি। ঘরের সামনে গিয়ে ভিতরে উঁকি দিতেই যা দেখলাম তাতে প্রায় আঁতকে উঠলাম। সে ঘরে আসবাবপত্র কিচ্ছু নেই। সেটি অনেকগুলি খাপড়ার চালের ঘরের একটি। মাটির মেঝেতে একটা কেরোসিনের কুপি জ্বলছে। যশবন্ত দরজার দিকে পিছন ফিরে সম্পূর্ণ উলঙ্গ হয়ে হাত দুটো মাথার উপরে তুলে দাঁড়িয়ে আছে এবং সরল বাংলায় সুর করে জলদগম্ভীর গলায় কেটে কেটে বলছে, 2 ঘুঘু পাখি দেখিয়ে আঁখি জাল ফেলেছে পদ্মার জলে, 2 ছাগল এসে হেসে হেসে খাচ্ছে চুমু বাঘের গালে। এই লাইন কটেই বারংবার অত্যন্ত গাম্ভীর্য ও পবিত্রতার সঙ্গে কেটে কেটে উচ্চারণ করছে, 2 ঘুঘু পাখি দেখিয়ে আঁখি জাল ফেলেছে পদ্মার জলে। শুনে কাপালিকের মন্ত্র বলেই মনে হচ্ছে। যশবন্তের চকচকে ময়াল সাপের মতো উদ্ধত উলঙ্গ মসৃণ শরীরে কেরোসিনের কুপির আলোটা ধেই ধেই করে নাচছে। সে এক অকল্পনীয় দৃশ্য। বলা বাহুল্য, ওইখানে যেসব লোক ওই বিভৎস প্রক্রিয়ার ধ্যান করা দেখছিল তারা কেউই বাংলার বও জানে না। তারা নিশ্চয়ই ভাবছে যে কোনো সাংঘাতিক চোর ধরা মন্ত্র। রামরিচবাবু ব্যাপারটা জানতেন, কিন্তু সেই পরিবেশে উলঙ্গ যশবন্তের মুখে ঘুঘু পাখির গান যে কেমন শোনাচ্ছিল তা বোধহয় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার লোক আমি ছাড়া আর কেউ ছিল না। হাসবো না কাঁদবো বুঝতে না পেরে পালিয়ে এসে আবার চৌপাইতে বসলাম। একটু পরেই রামরিচবাবুর খাস চাকর একরা টিন মিল্লাই হো একরা টিন মিল্লাই হো বলতে বলতে মোবিলের টিনটা নিয়ে রঙ্গমঞ্চে প্রবেশ করলো। ওকে জেরা করতে ও বলল, একটা লোক এই মাত্র টিনটা গোয়াল ঘরের খড়ের গাদায় রেখে দিয়ে পড়ি কি মরি করে দৌড়ে পালালো। একটু পরে তান্ত্রিক যশবন্ত ধ্যান ভেঙে জামা কাপড় পরে বাইরে এসে দাঁড়ালো। সমবেত ভক্তমণ্ডলী সমস্বরে বলল, বাপ্পা রে বাপ্পা, তুহর গোড় লাগি বাপ্পা। শীতটা বেশ জোর পড়েছে। বনের পথে পথে আবার ট্রাকের এক টানা গোঙানি শুরু হয়েছে। বাঁশ বোঝাই হয়ে কাঠ বোঝাই হয়ে দিনে রাতে ট্রাক চলছে। দিনেই বেশি চলে, রাতে খুব একটা নয়। ফিকে লাল সিঁদুরের মতো ধুলোর আস্তরণ পড়েছে পথের দুপাশের গাছগুলিতে। ভোরবেলা শিশিরে ভিজে থাকে চারিদিক। রোজ বন্দুক হাতে করে প্রাতঃভ্রমণে বেরোই। আজকাল জন্তু জানোয়ারের ভয় আগের মতো করে না, তবে বন্দুক নিতে হয়
যশবন্তের সাবধান বাণী শুনে। যশবন্তের জগদীশ বন্ধুরা যে কখন কোন সুযোগ নিয়ে বসেন তা কে জানে। অন্য লোক হলে হয়তো এই ব্যাপারটা এত বড় করে দেখত না, কিন্তু নিজে একজন জঙ্গলের ঠিকাদার, বন বিভাগের সঙ্গে কেসে হেরে গেলে তার এমনি যা শাস্তি হবে তা হবেই, কিন্তু বিড়ি পাতা, লাক্ষা এবং কাঠের যে প্রকাণ্ড ব্যবসা তার আছে এ অঞ্চলে, তা উঠে যাবে বললেই চলে। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করা যে চলে না তা সে জানে, এবং যেন তেন প্রকারেণও সে চেষ্টা করে চলেছে যাতে যশবন্তকে শায়েস্তা করতে পারে। তাছাড়া ওর এবং যশবন্তের হাবভাব থেকে মনে হয় ওদের দুজনের মধ্যে কোনো ব্যক্তিগত বৈরিতা আছে। ইতিমধ্যে কিন্তু আর একবারও তারা রাতের সফরে আসেনি, এলে অন্তত যশবন্তের কাছে খবরটা পৌঁছত। সকালে পথের নরম পেলব পুরু ধুলোয় নানা জন্তু জানোয়ারের রাতের পায়ের দাগ দেখি। আজ ভোরে বেরিয়ে দেখি সম্বরের দল রাস্তা পার হয়েছে। দুটি নীলগাই পথের উপর বসেছিল অনেকক্ষণ, তার দাগ। একটি চিতা রাস্তা ধরে প্রায় আধ মাইল সোজা আমার বাংলো থেকে জবটুলিয়া বস্তির দিকে হেঁটে গেছে। আমার সামনেই একদল মোরগ মুরগি রাস্তার উপর কি যেন খুঁটে খুঁটে খাচ্ছিল। আমাকে আসতে দেখেই বাদিকের খাদে নেমে গেছে। তাদের পায়ের দাগ ধুলোর উপর টাটকা হয়ে রয়েছে। কখনো কখনো কোনো বড় জাতের সাপ রাস্তা পার হয়েছে যে তার চিহ্নও দেখি। টাবর একদিন বলেছিল ওগুলো শঙ্খচূড়। জবটুলিয়াতে ওরা সেদিন একটা শঙ্খচূড় মেরেছিল, বিরাট লম্বা, সবজে সবজে দেখতে, পেটের দিকটা হলদে। এ অঞ্চলের লোক এই সাপকে বড় ভয় পায়। শঙ্খচূড় নাকি মানুষকে আধ মাইল তাড়া করে গিয়ে কামড়েছে, এমন ঘটনাও ওদের জানা আছে। লেজে ভর করে দাঁড়িয়ে উঠে বুকে, মুখে, মাথায় ছোবল মারে। যাকে কামড়ায় তার চোখে দিনের আলো প্রথমে হলদে হয়ে যায়, তারপর মিলিয়ে যায়। অব্যক্ত যন্ত্রণার সঙ্গে অন্ধকার নেমে আসে। সুহাগী নদীর পাড়ে যে খাড়া পাহাড়টা উঠে গেছে, যার নাম বাগুং, সেখানে নাকি শঙ্খচূড়ের আড্ডা। ওদিকে বড় কেউ যায় না। এমনকি গরমের সময় জঙ্গলের আনাচে কানাচে গরিব লোকেরা শেষ রাত থেকে বহুয়া কুড়িয়ে বেড়ায়, তখনও ওই পাহাড়কে ওরা এড়িয়ে চলে। আসলে আমার মনে হয় সাপ সব পাহাড়েই আছে, কিন্তু ওই পাহাড়ে নাকি দুর্জাগিয়া দেবতার মতো কোনো বন দেবতা আছেন, তাই সাপেরা নাকি তার ঠাঁই সব সময় ঘিরে থাকে। কেউ বন দেবতার থানের কাছাকাছি গেলেই তাকে তাড়া করে। বেথলার চেকনাকার পেতনির ঘটনা টাবরের কাছ থেকে শোনার পর থেকে এদের কাছে খুঁটিয়ে খুঁটিয়ে ভূতত্ত্ব সম্বন্ধে অনেক কিছু শুধিয়েছিলাম। সে ভারী মজার। ওরা বলে দারহা বলে এক রকমের ভূত নাকি অত্যন্ত বিপজ্জনক। রাস্তায় কেউ সন্ধ্যের পর একলা যাচ্ছে, হঠাৎ পাহাড়ের নিচে দেখতে পেল একটি ছোটখাটো দুবলা পাতলা লোক আসছে। সে হঠাৎ সামনাসামনি আসতেই পথ জুড়ে দাঁড়িয়ে পড়ে বলল যে তার সঙ্গে কুস্তি লড়তে হবে। কুস্তি সে লড়ল তো ভালো, না লড়লে সেই দারহা ভূত হঠাৎ শাল গাছের মতো লম্বা হয়ে যাবে, আবার পরক্ষণেই লুমড়ির মতো বেটে হয়ে যাবে, এমনই সার্কাস করতে থাকবে। এবং যার হৃদয় সবল নয় সে তো সঙ্গে সঙ্গে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই মরবে, এবং যার হৃদয় সবল সেও দরদর করে ঘামতে থাকবে। এই রকম করে দারহা মিনিট পাঁচেক ভয় দেখিয়ে চামচিকে কি খাপু পাখির রূপ ধরে আকাশে উড়ে যাবে। কত রকম গল্পই শুনি এদের কাছে, তার আর শেষ নেই। তার কিছু বিশ্বাস করি আর কিছু করি না। আমার কাছে এ এক আশ্চর্য নতুন অনাবিল জগৎ। জবটুলিয়া বস্তির গম ভাঙা কলের পুপপুপানি, বিকেলের বিষণ্ণ রোদের সান্ত্বনার আঙুল, রাতের বনের অতর্কিত হায়নার হাসি, সব মিলিয়ে আমার মাঝে মাঝে নিজের অস্তিত্বকে অবিশ্বাস করতে ইচ্ছা হয়। এই কমাসে শহুরে মনটাতে একটা অবিশ্বাস্য পরিবর্তন সাধিত হয়ে গেছে অনবধানে। আমার কাজ আবার জোর কদমে শুরু হয়েছে। কোনো বাঁশের ঝাড়ে 8টার কম বাঁশ থাকলে কাটা বারণ, তবু কখনো কখনো কাটতে হয়, কিন্তু তাহলে আলকাতরা দিয়ে চিহ্ন দিয়ে রাখতে হয় সেসব ঝাড়ের। সেই সব ঝাড়ের জন্য আলাদা রেজিস্টার রাখতে হয়। যদি কোনো ঝাড়ে 8টার কম অথচ শুকনো, অপুষ্ট এবং বিকলাঙ্গ বাঁশ থাকে তাহলেও কাটা যায়। প্রতি ঝাড়েই বাইরের দিকের বাঁশ কাটতে হয়। কখনো কখনো ঝাড়ও কাটা হয়, তখন বাঁশের কচি গোড়া এবং তার সঙ্গে একটি করে বাঁশ ছেড়ে যেতে হয়। এই অঞ্চলের বাঁশ সাধারণত পরিধিতে 1/2 ইঞ্চি থেকে 4 ইঞ্চির মধ্যেই হয়।
উচ্চতায় 20 থেকে 60-70 ফুট অব্দি হয়। যেখানে বাস হয় সেখানে সাগুয়ান গাছ বড় বেশি দেখা যায় না, অন্যান্য রকমারি গাছের জঙ্গল হয় সেখানে। এখন মাঝে মাঝেই জঙ্গলে যাই, পথে নানা ঠিকাদারদের সঙ্গে দেখা হয়, কাঠের কাজ করছেন যারা। কোনো কূপে ক্লিয়ার ফেলিং হচ্ছে, কোনো কূপে কপিসিং ফেলিং হচ্ছে, কোথাও হরচাই জঙ্গল কাটা হচ্ছে। রমেনবাবু মাঝে মাঝে বলেন, কি হবে চৌধুরী সাহেব পরের খিদমতকারি করে? হ্যাঁ, চলুন আমি আর আপনি মিলে তার চেয়ে একটা বিজনেস করি। বাণিজ্যে বসতে লক্ষ্মী। আমি তো লেখাপড়া জানি না, কিন্তু এই বাস আর এই জঙ্গলকে ভালো করেই জানি। আমি জঙ্গল সামলাবো আর আপনি সাহেব সামলাবেন, দেখবেন কোয়েলের বানের মতো হুড়মুড়িয়ে টাকা আসছে। আইডিয়াটা মন্দ না। রমেনবাবু নানাভাবে উপার্জন করে 1015 টাকা জমিয়েওছেন শুনতে পাই, কিন্তু আমার যে 1 পয়সাও পুঁজি নেই। এরকম নানা প্ল্যানের কথা উনি বলেন, বসে বসে শুনতে ভালো লাগে, কল্পনা করতেও ভালো লাগে। আমার ব্যবসা, আমার বাড়ি, আমার গাড়ি, ব্যাস ওই পর্যন্তই। এ জীবনে কল্পনা করা ছাড়া অন্য কিছু করতে পারবো বলে মনে হয় না। মোটামুটি খেয়ে পরে দিন কেটে গেলে এই কল্পনার জগতেই আমি সুখী। আর রুমান্ডির মতন এমন জায়গায় যদি বাকি জীবনটা কল্পনায় বুঁদ হয়ে কাটাতে পারি, তবে তো কথাই নেই। দিনগুলি রাতগুলি কেটে যায়, কিন্তু মাঝে মাঝেই বড় একা লাগে। এত একা লাগে যে কি বলবো। নিজের বুকের ভিতর একটা অতল গহ্বর অনুভব করি। শীতের সন্ধ্যায় সূর্য যখন হেলে পড়ে, হরতেলের ঝাঁক যখন ফল খেয়ে বটগাছের আশ্রয় ছেড়ে ডানা ঝটপটিয়ে উড়ে যায়, সুহাগী বস্তির সব কটি গরু মোষ যখন কাঠের ঘণ্টার বিষণ্ণ আওয়াজ নিয়ে গ্রামে ফিরে আসে, কূপকাটা কুলিরা যখন দিন শেষে টাঙি কাঁধে ফিরে এসে সঙ্গিনীর সঙ্গে পা ছড়িয়ে বাজরার রুটি খেতে বসে, তখন নিজের মধ্যে একটা তীব্র একাকিত্বের বেদনা অনুভব করি। শীতের সন্ধ্যার একটা আশ্চর্য হৃদয়স্পর্শী রূপ আছে। হলুদ আলোয় ক্রন্দনরতা শীতের বন থেকে, ঘাস থেকে, ফুল থেকে একটা করুণ শৈত্য উঠে এসে আমার বুকে এসে বাসা বাঁধে। বুকের মধ্যে একটা অনামা রাগের, অনামা বাজনার বিচ্ছিন্ন আলাপ গুমরে গুমরে ওঠে। কৃষ্ণচূড়ার নিচে রামধানিয়া একটা চালাঘর বানিয়েছে, 4টে শালের খুঁটি পুঁতে এবং তার উপরে বাঁশের উপর শাল পাতা বিছিয়ে। রাত হয়ে গেলে তার নিচে বসি। রোজ সন্ধে লাগতে না লাগতেই সেখানে আগুন করা হয়। আগুনের পাশে বসেই বই পড়ি, নতুবা ওরা যা গল্প করে শুনি। তখন ঘরের মধ্যে বড় একটা থাকি না। আগুনের পাশে বসে শরীর গরম করে নিয়ে গরম গরম যা রান্না হয় খেয়ে শুয়ে পড়ি লেপের তলায়। রামদেওবাবুর পাঞ্জাবি ট্রাক ড্রাইভার গুরবচন সিং মাঝে মাঝেই আমার বাংলো পেরুবার সময় ট্রাক থামিয়ে আগুন পুইয়ে যায়, আঙুলগুলোকে টেনে টুনে ঠিক করে নেয়। কোনো কোনো দিন ওকে চা কিংবা গরম কফি খাওয়াই। বেচারা কুটকু থেকে ডালটনগঞ্জে যায় প্রতি রাতে। গুরবচনের পুরনো ট্রাকের জালনার কাঁচ মোটে ওঠে না, হু হু করে হাওয়া ঢোকে। পথে কোন দিন কি জানোয়ার দেখলো তার গল্প করে গুরবচন। ও আজকাল আর পাঞ্জাবি নেই, বিহারি হয়ে গেছে, যশবন্তের মতো। বহু বছর থেকে আছে এখানে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফৌজে ছিল, বিদেশে যুদ্ধ করেছে। কোনো কোনো দিন তার গল্প করে। গুরবচন সিং এক জাদরেল ডাক সাইটে ব্রিগেডিয়ারের গল্প করে। তার মতো সিপাহী নাকি কেউ দেখেনি। শত্রুর স্পাই এক সুন্দরী মেয়েকে ভালোবেসে সেই ব্রিগেডিয়ার নাকি নিজে মরেছিল এবং অনেক সৈন্যকেও মেরেছিল। আগুনে গুরবচন সিং এর চোখ দুটো চকচক করত। ও গল্প করতে করতে আমায় শুধু তো, বাহাদুর আদমি কি কমজোর কিসমে হ্যায় জানতে হ্যায় বাবুজি। আমি শুধাতাম, কিসমে? গুরবচন সিং কনভিকশনের সঙ্গে বলতো, औरत में। নানান গল্প হতো। রামধানিয়া ওখানেই বসে রামায়ণ পড়ত গুনগুনিয়ে। সেই শীতার্থ রাতের উন্মুক্ত প্রাঙ্গণে তারা ভরা আকাশের নিচে বেশ লাগতো সেই গুনগুনানি। ইতিমধ্যে রাঙ্কা থেকে ঘুরে এসে শিরিনবরুতে গেছিলাম এক শনিবার বিকেলে। রাতটা থেকে আবার রবিবার রাতে ফিরে এসেছিলাম। মারিয়ানা সত্যিই খুশি হয়েছিল। মারিয়ানা স্বভাবে এমন একটি সহজিয়া স্বচ্ছতোয়া সুর আছে যা সহজে যে কোনো লোককে আপন করে নিতে পারে। অনর্গল হাসে, হাসি লেগেই আছে ওর মুখে। চমৎকার কথা বলে,
প্রতিটি পরিচিত, স্বল্প পরিচিত, এমনকি সদ্য পরিচিত লোকের প্রতিও সুন্দর সপ্রতিভ ব্যবহার করে। ফলে অনেক বোকা লোক সেই ব্যবহারকে অন্য কিছু ভেবে মনে মনে দুঃখ পেয়ে মরতেও পারে। ভারী ইচ্ছে হয় মারিয়ানার বন্ধু সুগতকে দেখতে। সেদিন বড় আদর যত্ন করেছিল মারিয়ানা। আমরা কোথাও বেরোইনি, কোনো কাজ করিনি। যে ঘন্টা ছিলাম, কেবল রাতের শোবার সময় ছাড়া মুখোমুখি বসে খালি গল্প করেছি। আমাদের যে এত কথা বলার ও শোনার ছিল, ওখানে যাবার আগে তা বুঝতে পারিনি। ও আমার কোনো নিত্য প্রয়োজনে আসেনি, আসবেও না কোনোদিন। তবু যে নীলকণ্ঠ পাখিটি রুমান্ডিতে রোজ সন্ধ্যার আগে এসে রাধাচূড়োর ডালে বসে দোল খায়, আর আমি বসে বসে তাকে দেখি, কেন জানি না তারই মতো মনে হয় মারিয়ানাকে। জাগতিক কারণে সেই পাখিটিকে আমার কোনো প্রয়োজন নেই। সে এলে, এসে বসলে, সুন্দর ঠোঁটে নিক্কণ তুলে রেশমি ডানা পরিষ্কার করলে আমার ভালো লাগে। সে উড়ে গেলেই রুমান্ডিতে রাত নেমে আসে। টরি ডালটনগঞ্জের রাস্তায় জগলদহ কলিয়ারি বলে একটি কলিয়ারি আছে। সেই কলিয়ারির কাছে থাকতেন মিহিরবাবু, যিনি পুজোর সময় টরিতে ছিলেন এবং আমাদের অষ্টমীর দিন সাদর আপ্যায়ন করেছিলেন। গেলেই ভারী আদর যত্ন করেন ভদ্রলোক ভদ্রমহিলা। খাওয়ান দাওয়ান, গল্পগুজব করেন। বলেন এই জঙ্গলের সব ভালো, কেবল সঙ্গীর অভাব ছাড়া। ছেলে মেয়ে দুটো তো একরা কেকরা হিন্দি শিখেছে, আমাদের সঙ্গেও মাঝে মাঝে ওই ভাষায় কথা বলতে আসে। ধমক দিয়ে নিবৃত্ত করতে হয়। ওখানে গেলেই ওরা ধরে পড়েন তাস খেলুন। আমি লজ্জা পাই। কবে কোন ছেলেবেলায় একবার পুজো মণ্ডপে বসে বন্ধুদের পাল্লায় পড়ে রং মিলানো শিখেছিলাম, সেও ভুলে গেছি। তাই আড্ডা তাদের জমে না। একদিন মিহিরবাবুর ওখান থেকে চা খেয়ে রুমান্ডিতে ফিরে আসছি। এমন সময় দেখি সুহাগী বস্তির কয়েকটি মুখ চেনা লোক একটি ডুলি কাঁধে হনহনিয়ে পাকদণ্ডী রাস্তা বেয়ে লাতেহারের দিকে চলেছে। জিপ থামিয়ে কি ব্যাপার শুধুতেই শুনি শেষ বিকেলে গরু চড়াচ্ছিল একটি ছেলে সুহাগী নদীর পাশে সবুজ ঢালে। থোকা থোকা জংলি কুল পেকেছিল মাঠময়। ছেলেটির এক হাতে পাঁচন, এক হাতে বাঁশি। পাঁচন আর বাঁশি এক হাতে নিয়ে অন্য হাত দিয়ে কুল ঝোপ থেকে সে কুল পেড়ে খাচ্ছিল, আর গরুগুলো তার চারপাশে গলার কাঠের ঘণ্টা দুলিয়ে চড়ে বেড়াচ্ছিল। এমন সময় ঝোপের অপর প্রান্ত থেকে বলা নেই কওয়া নেই এক বিরাট ভাল্লুক পেরিয়ে এসে ওকে আক্রমণ করে এবং বুক থেকে কোমর অবধি নখ দিয়ে সমস্ত মাংস, নাড়ি ভুঁড়ি শুদ্ধ চেঁচে ফেলার মতো করে টেনে নামায়। জংলি পাতার রস লাগিয়ে কোনো ক্রমে ওরা ওকে নিয়ে যাচ্ছিল লাতেহারে। ছেলেটির কোনো জ্ঞান ছিল না তখন। ছেলেটির বাবা, দাদা এবং আরো একজন মুরব্বী গোছের লোককে জিপে তুলে নিলাম। ওরা ছেলেটিকে কোলে নিয়ে বসল। ডুলিতে ছেলেটির কমপক্ষে 4 ঘন্টা লাগতো লাতেহার পৌঁছতে। বাঁচবার আশা যদি কিছু থেকেও থাকে, তাও থাকবে না। বাকি লোকেদের বললাম বস্তিতে ফিরে যেতে। তারপর যথাসম্ভব জোরে, অথচ ওর গায়ে ঝাঁকুনি না লাগে এমনি করে জিপ চালিয়ে লাতেহারে পৌঁছলাম। হাসপাতালের ডাক্তারবাবু তখন একজন বাঙালি ছিলেন, চাটুজ্জে বাবু। আলাপ হলো। অল্প বয়সী ভদ্রলোক। ছেলেটির জন্য খুব যত্ন করে যা যা করণীয় করলেন এবং বললেন, আজ রাত না কাটলে কিছু বলা যাচ্ছে না, তবে আমি যথাসাধ্য করছি, আপনি নিশ্চিন্ত থাকুন। লাতেহার থেকে বেরোতে বেরোতে প্রায় 8টা হয়ে গেল। ডাক্তারবাবু বললেন কাল সকালে ছেলেটির আত্মীয় স্বজনদের পাঠিয়ে দিতে। ছেলেটির বাবা ও দাদা লাতেহারেই রয়ে গেল। আমি 10টা টাকা ওদের দিয়ে এলাম, ওদের খাওয়া দাওয়া ইত্যাদির খরচ বাবদ। ভারী কৃতজ্ঞ হলো ওরা, আন্তরিকভাবে কৃতজ্ঞ। মনে হয় আমাদের মতো আজন্ম শহরে পালিত লোকেরা কৃতজ্ঞতা যে কি তা ভুলে গেছি। অন্য লোকে যদি কিছু আমাদের জন্য করেও তাকে আমরা পাবার অধিকারে পাচ্ছি, করবে না তো কি, এই মনোভাবেই গ্রহণ করি। কৃতজ্ঞতার মতো মহৎ অনুভূতি আমাদের অভিধান থেকে বোধহয় উধাও হয়ে গেছে। জোরে জিপ চালিয়ে ফিরে আসছিলাম। সঙ্গে সুহাগী গ্রামের অবশিষ্ট সেই লোকটি, সে পেছনে বসে আছে। রুমান্ডির কাছাকাছি চলে এসেছি। এমন সময় সুহাগী নদীর কিছু আগে পথটা যেখানে হঠাৎ একটা বাঁক নিয়েছে, সেখানে গিয়ে জিপটা পৌঁছতেই জিপের আলোয়
পথের পাশে একজোড়া বড় বড় সবুজ চোখ জ্বলে উঠেই দপ করে নিভে গেল, কারণ জিপের মুখটা আবার সোজা হয়ে গেল রাস্তা বরাবর। পেছনের লোকটি উত্তেজিত হয়ে চেঁচিয়ে বলল, मारिए हुजूर इस भाल को, बहुत बड़ा भाल, और यही जगह में ही तो वो लड़के का पकड़ हिस्सा था, शायद यही भाल भी होने सकता। ছেলেটাকে আমি দেখেছিলাম, একটি সুন্দর ওরাও কিশোর, চোখ দুটো বোজা, সারা শরীর থকথকে রক্তে ভেজা। জিপটা থামালাম, বললাম, চলো দেখে উসকো। সামনের সিটে আমার পিছনে বন্দুকটা লম্বা লম্বি করে শুইয়ে রেখেছিলাম। পকেট থেকে দুটো গুলি বের করে পুরলাম। লোকটি বলল, জিপ ওয়াকা স্টার্ট বন্ধ মত কিজিয়ে হুজুর। কিন্তু জিপের স্টার্ট বন্ধ করেই দিলাম। তারপর টর্চটা ওর হাতে দিয়ে বললাম, আও বাতি দিখলাও ঠিকসে। ডান কাঁধের উপর দিয়ে কি করে আলো দেবে তা ওকে দেখিয়ে দিলাম। তারপরে বললাম, ডরনা মত। এত পায়তারা কষা সত্ত্বেও ভাল্লুকটা কিন্তু পালালো না। রাস্তা ছেড়ে আমরা জঙ্গলে নেমে গেলাম। জায়গাটা ফাঁকা ফাঁকাই, এখানে সেখানে কুলঝোপ, মাঝে মাঝে পুটুসের ঝোপ, তাছাড়া বড় বড় সেগুন গাছ। খুব সাবধানে ভাল্লুকটার যেদিকে যাওয়ার কথা সেদিকে এগোতে লাগলাম। একটু এগিয়ে আন্দাজ করে আলো ফেলতেই দেখি ভাল্লুকটা যেখানে ছিল সেখান থেকে একটু বাঁ দিকে সরে গিয়েছে মাত্র। চোখ দুটো গাঢ় সবুজ, গায়ের কুচকুচে কালো লোম আলোয় একেবারে জেল্লা দিচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে প্রায় 40 গজ হবে। কি করব ভাবতে না ভাবতেই অদ্ভুত ভঙ্গি করে একটি কালো অতিকায় ফুটবলের মতো ভাল্লুকটি আমাদের দিকে বিষম জোরে দৌড়ে এলো। তারপরেই পিছনের দু পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠল। আমার সঙ্গীটি যদি টর্চ নিয়ে পালাতো তবে অন্ধকারে আমার অবস্থাও ওরাও ছেলেটির মতোই হতো। কিন্তু বোধহয় ভগবানের ইচ্ছা নয় যে আমি এত তাড়াতাড়ি মরি। সঙ্গী নির্ভয়ে শক্ত হয়ে নিষ্কম্প হাতে আলো ধরে রইল আক্রমণকারী ভাল্লুকের উপরে। আমি লক্ষ্য স্থির করার যথাসম্ভব চেষ্টা করে বুক লক্ষ্য করে গুলি করলাম। কি হলো বুঝলাম না, কেবল একটি বন কাঁপানো উঁক উঁক আওয়াজ করতে করতে ভাল্লুকটা আরো বেগে আমাদের দিকে এগিয়ে এলো। আমরা দুজনে প্রায় একসঙ্গে ডান দিকে একটু ফাঁকা জায়গায় দৌড়ে গেলাম। ততক্ষণে আমাদের স্থান পরিবর্তন করতে দেখে ভাল্লুকটি আরো চটে গিয়ে আমাদের দিকে মুখ করে আবারও দাঁড়াবার সময় আমি একমাত্র অবশিষ্ট গুলিটি মহার্ঘ নিবেদনের মতো ভাল্লুকের বুক লক্ষ্য করে ঠুকে দিলাম। ভাল্লুকটি ওখানেই পড়ে গেল এবং অবিকল মানুষের মতো চিৎকার করতে লাগলো। সে চিৎকার কানে শোনা যায় না। একটা জিনিস অনুভব করে ভালো লাগলো যে আমি একটুও ভয় পেলাম না। অবশ্য এর জন্য আমার নিজের কোনো বাহাদুরি নেই। সঙ্গী লোকটি ভয় পায়নি বলেই আমি ভয় পাইনি। পরিবেশে ভীরু মানুষও সাহসী হয়ে ওঠে। কাছে গিয়ে দেখি দুটো গুলিই লেগেছে। প্রথমটা বুকে লাগেনি, লেগেছে মাথার উপরের ছাকনা চুলে। গুলিটা চুলে বিলি কেটে সোজা সুজি চলে গেছে। পরের গুলিটা একেবারে গলার নিচে বুকে লেগেছে, সেটি মোক্ষম মার হয়েছে। পরে যশবন্তের কাছে শুনেছিলাম যে বাঘ ভাল্লুককে কখনো মাথা লক্ষ্য করে মারতে নেই। ওদের খুলির আকার নাকি এমন এবং খুলি নাকি এমন হেলানো যে অনেক সময় আমরা যেমন ফুটবলে হেড দিই ঠিক তেমনি ভাবে হেড দিয়ে ওরা গুলি হটিয়ে দেয়, অর্থাৎ খুলির উপরের দিকে লাগলে গুলি পিছলে বেরিয়ে যায়। দুজনে মিলে অত বড় ভাল্লুককে জিপে তোলা যাবে না, তাই আমরা সুহাগীতেই গেলাম। ওরা সবাই খুব খুশি। কেউ কেউ বলতে লাগলো যে এটাই সেই ভাল্লুক যেটা ছেলেটাকে আক্রমণ করেছিল। ওরা এও বলল যে খয়ের বানাতে যে মাল্লারা এসেছে গয়া জেলা থেকে তারা একটি ভাল্লুকির বাচ্চা ধরেছে 2 দিন হলো। কেউ কেউ বলল এইটাই সেই ভাল্লুকি হতে পারে, বাচ্চা ধরাতে খেপে উঠে এমন করে বেড়াচ্ছে। ওরা যখন সকলে মিলে ভাল্লুকটাকে নিয়ে এলো তখন কিন্তু সত্যিই দেখা গেল যে সেটা একটা ভাল্লুকই, ভাল্লুক নয়। এবং এইটাই যে সেই সন্তানহারা ভাল্লুকি তাও গাঁয়ের লোকেরা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বলে দিল। মনে মনে বেশ আত্মপ্রসাদ বোধ করলাম ছেলেটির আক্রমণকারীর সঙ্গে যদি এই ভাল্লুকির কোনো যোগ থাকে এই ভেবে। আমার এই আনন্দ আর একটু বেশি স্থায়ী হলে ভালো হতো। কিন্তু পরদিন বেলা 8টা নাগাদ ছেলেটির দাদা এসেই সুহাগীতে খবর দিল যে ছেলেটি মারা গেছে শেষ রাতে।
জ্ঞানই নাকি আর ফেরেনি। ডাক্তারবাবু একটি ছোট চিঠি পাঠিয়েছিলেন ওর হাতে। লিখেছেন, যথাসাধ্য করলাম, কিন্তু বাঁচাতে পারলাম না। তবে প্রথম থেকেই অজ্ঞান হয়েছিল, কাজেই নতুন করে আর কষ্ট কিছু পাইনি। খয়ের বানাতে যে মল্লারা এসেছিল এবং ভাল্লুকের বাচ্চা দুটি ধরেছিল, তাদের সঙ্গে দেখা করে বলবো ভাবলাম যে তাদের অপরিণাম দর্শিতার জন্যই এমন কাণ্ড হলো। ছেলেটির মুখটা বারবার মনে পড়ত কাজের ফাঁকে ফাঁকে। একদিন কাজকর্ম সেরে মৃত ওরাও ছেলেটির দাদাকে সঙ্গে নিয়ে জঙ্গলের সুড়ি পথে ঢুকে গেলাম। গভীর জঙ্গলের মধ্যে ছোট ছোট পাতার কুঁড়ে বানিয়ে মাল্লারা আছে, প্রায় মাইল তিনেক পায়ে হাঁটা পথ। সেখানে পৌঁছে ওদের সেই দুর্ঘটনার কথা বলতেই ওরা এত দুঃখ প্রকাশ করলো ও অনুশোচনা জানালো যে আর কিছু বলতে পারলাম না। মনের রাগ মনেই রইল। এমনকি ছেলেটির দাদাও বলতে লাগলো যে, তোমরা আর কি করবে ভাই, ওর কপালে ছিল তাই এমনভাবে মরল, সবই কপালের লিখন। ওরা আমাদের একটা শাল গাছের গুড়িতে বসতে দিল। গুড়িটা ওরা বসবার বেঞ্চ হিসাবে ব্যবহার করছিল। দেহাতে আখি গুড়ের সঙ্গে পাহাড়ি ঝর্ণার ঠান্ডা ঠান্ডা জল শাল পাতায় করে খেতে দিল। এইভাবে ওরা অতিথি আপ্যায়ন করল। ওখানে বসে বসে ওরা কি করে খয়ের বানায় তা দেখলাম, শুনলাম। দেখলাম ওরা একটা তীর ধনুক দিয়ে একটা চিতা বাঘকে মেরেছে কাল। সেটা চামড়াটাকে একটা বাঁশের খোঁটার সঙ্গে গেঁথে মাটিতে বাঁশটিকে পুঁতে রেখেছে। বাঘের লেজটা মাটি অবধি ঝুলে আছে। মাল্লারা বলল যে ওরা প্রথমে খয়ের গাছের ছাল ছাড়িয়ে নেয়, তারপর বাইরের দিকে যে সাদাটে অংশ থাকে গাছের গায়ে তাও তুলে নেয়। তখন দগদগে ক্ষতের মতো গাছের লাল শরীর বেরিয়ে পড়ে। সেই দগদগে গায়ে আঠার মতো আস্তরণ জমে। জমবার পর সেগুলো টুকরো টুকরো করে কাটে ওরা। কেটে এনে মাটিতে গর্ত করে বড় উনুন বানিয়ে সেই উনুনের গনগনে আঁচে 12 থেকে 16 ঘন্টা জলে ফোটানো হয়। তাতে যে আরকের মতো পদার্থ সৃষ্টি হয় সেটিকে অন্য পাত্রে ঢেলে আবার উনুনে চড়ানো হয়। যতক্ষণ না সেই আরক বেশ ঘন হয়ে ওঠে ততক্ষণ পর্যন্ত উনুনে চড়ানোই থাকে। ঘন হয়ে গেলে একটি গোলাকার মৃৎপাত্রে ঢেলে থিতোতে দেওয়া হয়। সমস্ত রাত ধরে থিতনো হয়। তারপর দিন ভোরে বড় ঝুড়িতে ঢেলে ফেলা হয় ছাকবার জন্য। যেটুকু ঝুড়িতে জমা হয় সেটুকু দিয়ে ভালো খয়ের হবে। ওরা সেই খয়েরকে বলে পাকড়া। আর যে জলীয় পদার্থ ঝুড়ি থেকে বাইরে এলো সেটিকে মাটিতে একটি গর্ত করে ঢেলে রাখা হয়। তা দিয়েও একরকমের নিকৃষ্ট ধরনের খয়ের তৈরি করবে ওরা। তাকে ওরা বলে খয়রা। ঝুড়িতে যা থাকে তা প্রায় 1 মাস ধরে ফেলে রাখা হয় শুকোবার ও শক্ত হবার জন্য। তারপর প্রায় শুকনো হয়ে এলে সেগুলো মাটিতে ছাইয়ের উপর ঢেলে ফেলে। ওরকম ভাবে 8-10 দিন থাকবার পর সেগুলো বেশ শক্ত হয়ে ওঠে। তখন সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে ব্যাপারীদের কাছে ওরা বিক্রি করে। গরমকালে খয়ের বানানো যায় না, কারণ গরমে খয়ের শক্ত হয় না মোটে, শুকনোও হয় না। তাই শীতকালে কাজ আরম্ভ করে মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পাততাড়ি গুটিয়ে ওরা চলে যায়। বন বিভাগকে ওদের রয়্যালটি দিতে হয় এই খয়ের তৈরি করার জন্যে। বেশ লাগে ওদের এই যাযাবর জীবনের কথা ভাবলে। ঝর্ণা তলায় রাধে বাড়ে, সারা দিন অমানসিক পরিশ্রম করে। শীতের রাতে যখন টুপটুপিয়ে শিশির ছড়ে পাতা থেকে, তখন ওরা গোল হয়ে ওদের অনির্বাণ উনুনের সামনে বসে গল্প করে, গান গায়। তারপর সেই আগুনের পাশেই কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ে। রাতে বাঘ টহলে বেরিয়ে ওদের দেখে যায়। বাঘের চোখ ওদের ঝুপড়ির আশেপাশে আগুনের গোলার মতো জ্বলতে থাকে। কখনো কখনো হাতির দল আসে, দূর দিয়ে ডালপাড়া ভাঙতে ভাঙতে চলে যায়। ওদের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে বসে, ক্যানেস্ত্রা পিটোয়, আগুনে নতুন করে কাঠ গুজে আগুন জোরালো করে, তারপর আবার ঘুমিয়ে পড়ে। এদিকে সন্ধ্যা নেমে এলো। প্রায় 3 মাইল পথ যেতে হবে। উঠলাম আমরা। ওরা বারবার বলল আবার আসবেন। আমরা গেছিলাম বলে আন্তরিক আনন্দিত হলো। ছেলেটির মৃত্যুতে বারবার ওরা দুঃখ প্রকাশ করলো। ভাল্লুকির বাচ্চা দুটিকে 10 টাকা করে এক ব্যাপারীর কাছে বিক্রি করে দিয়েছে ওরা। গরিব লোক, 10 টাকা ওদের কাছে অনেক টাকা।
পথ চলতে চলতে সুহাগীর ছেলেটি বলছিল ভারী ভালো বাঁশি বাজাতো নাকি ওর ভাই। ওই বয়সের ছেলেদের মধ্যে অত ভালো বাঁশি বাজিয়ে চতুর্দিকে আর 10-15টা বস্তিতে কেউ ছিল না। আমরা প্রায় বড় রাস্তার কাছাকাছি চলে এসেছি। এমন সময় একেবারে আমাদের পথ জুড়ে একদল চিতল হরিণের দেখা পেলাম। ওরা এই সুড়ি পথের পাশের পাহাড়তলির একটা সুন্দর মাঠে চড়ে বেড়াচ্ছিল। এদিকটাতে আমলকি গাছ অনেক, আমলকি খেতে এসেছিল কিনা জানি না। এক দলে যে এত হরিণ থাকে বা থাকতে পারে তা আমার জানা ছিল না। ছোট বড় মাদি সিঙ্গাল সব মিলিয়ে কমপক্ষে প্রায় 200 হরিণ হবে। আমাদের দেখা মাত্র তারা এমনভাবে বন পাহাড় ভেঙে খুঁড়ে খুঁড়ে খটাখট শব্দ তুলে ধুলো উড়িয়ে পালালো যে কি বলবো। এখনো মাঝে মাঝে সেই শেষ বিকেলের সোনা আলোয় হলদে সাদায় বুটি বুটি হরিণের ঝাঁকের পলয়মান ছবি চোখে ভাসে। রাতে জিপে আসতে যেতে মাঝে মাঝে হরিণের ঝাঁকের সঙ্গে দেখা যে হয় না তা নয়, বড় বড় ঝাঁকের সঙ্গেও দেখা হয়। তখন গাড়ির আলোয় জোনাকির ঝাঁকের মতো ওদের চোখ জলে আর নেবে, কিন্তু দিনের আলোয় যেমন দেখায় তেমনটি রাতে দেখায় না। রাতে জঙ্গলের মধ্যে সবকিছুই কেমন ভুতুরে ভুতুরে মনে হয়। পথের পাশের বড় পাথর বা ঝোপের অপসৃয়মান ছায়া মাত্রকেই গুড়ি মেরে বসে থাকা বাঘ বলে ভ্রম হয়। টিটি পাখির ডাক, নাইট রাইডারের সংক্ষিপ্ত অতর্কিত তীক্ষ্ণ আওয়াজ, জিপের বনেট ফুঁড়ে ফরফরিয়ে ওরা খাপু পাখি ক্রমান্বয়ে খাপু 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 ডাকে, সব মিলিয়ে রাতে বনে জঙ্গলে কেমন একটা ভয় ভয় ভাব থাকে। কে জানে অমন পরিবেশেই এখানকার লোকেরা দারহার দর্শন পায় কিনা, চেক নাকায় পেতনিরা তাই জল চেয়ে বেড়ায় কিনা। শেষ হলো কোয়েলের কাছে 6ষ্ঠ পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহ। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কিন্তু নিজে তো গল্প শুনছেনই, বন্ধুদেরকেও শোনান। গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলের লিংক আপনি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, কাছের মানুষদের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।